আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের যে জিনিসটা আমরা এখানে আলোচনা করব সেটা হলো বিভব শক্তি আর গতিশক্তির সামঞ্জস্য কিভাবে বিধান করে। বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে ধ্রুব থাকে এই আলোচনা। যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তখন সে যে কোনো অবস্থানেই থাকুক না কেন তার বিভব শক্তি আর গতিশক্তি সর্বদাই ধ্রুব থাকবে, অর্থাৎ সব সময় বিভব শক্তি গতিশক্তির সমষ্টি একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি। শক্তির সংরক্ষণশীল নীতি হলো শক্তির কোনো বিনাশ নাই, শক্তির কোনো সৃষ্টিও নাই। শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আর পৃথিবীতে মোট শক্তি নির্দিষ্ট এবং অপরিবর্তিত, এর কোনো পরিবর্তন হবে না, যতটুকু আছে ঠিক ততটুকু। শক্তির অনেক রূপ আছে, তার মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুটো রূপ, একটা গতিশক্তি আর একটা বিভব শক্তি। মনে করো এই বস্তুটা এখানে পড়ে আছে, এই বস্তুটাকে আমি এখান থেকে উঠিয়ে ছুঁড়ে দিলাম। যখন আমি ছুঁড়ে দেব তখন এটা দূরত্ব অতিক্রম করতে থাকবে, কিন্তু তখন কিন্তু বস্তুটা আমার হাতে নাই, বা যখন দূরত্ব অতিক্রম করছে তখন কিন্তু বস্তুটার উপর আমি বল প্রয়োগ করছি না। কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থায় নেওয়ার পর সেটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়ার পর, যেমন আমি এটা স্থির অবস্থায় এখানে পড়েছিল, এটাকে নিয়ে যখন আমি ছুঁড়ে দিয়েছি তখন সে নিজে নিজেই দূরত্ব অতিক্রম করছে। আর তোমরা জানো যে কাজ হচ্ছে বল ইন্টু সরণ, তাই না? তা কাজেই সে কাজ করছে, কাজ করার একটা সামর্থ্য অর্জন করছে, সুতরাং এটা তার বিভব শক্তি। মনে করো 20 মিটার উঁচুতে গাছে একটা আম ঝুলে আছে, এই আমের ভিতরে সমস্ত শক্তি বিভব শক্তি, কারণ বিভব শক্তির পরিমাপ হচ্ছে ওজন ইন্টু উচ্চতা। তোমাদের বইতে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করেছে, তোমাদের বইতে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার 2019 সালে এটা সংযোজন করা হয়েছে, যা একটা হাস্যকর, কারণ আমরা জানি বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি, বিভব শক্তির ইংরেজি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সুতরাং বিভব শক্তির প্রকাশের চিহ্ন হবে ইপি, পটেনশিয়াল এনার্জি। আর গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আমরা জানি টি হচ্ছে টাইম থেকে আসে, আর গতিশক্তির অ্যাকচুয়াল ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি অর্থাৎ ইকে দ্বারা প্রকাশ করা হয়। পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই দুটোই হচ্ছে এদের প্রকাশের চিহ্ন। আমাদের আলোচ্য বিষয় এগুলো না, আমাদের আলোচ্য বিষয় হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি করে এই ইপি এবং ইকে সর্বদা ধ্রুব থাকে, ইপি এবং ইকের সমষ্টি সর্বদা ধ্রুব থাকে, সেটাই আমাদের আলোচ্য বিষয়। মনে করো একটা বস্তুকে আমরা ভূমি থেকে, এটা ভূমির চিহ্ন, এই উচ্চতায় এ বিন্দুতে উঠিয়ে রাখলাম। বস্তুটার ভর মনে করো এম কেজি ভরের একটা বস্তু। এই বস্তুকে এই উচ্চতায়
এর উচ্চতা হচ্ছে এইচ। এইচ উচ্চতায় এ বিন্দুতে রাখা হলো। এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে, এর কোনো গতিশক্তি থাকবে না। সমস্ত শক্তি এর বিভব শক্তি, আর বিভব শক্তির পরিমাপ হচ্ছে ওজন ইন্টু উচ্চতা। এম কেজি ভরের বস্তুকে যখন আমি এ বিন্দুতে উঠেছি, এ বিন্দুতে রেখে দিয়েছি, তখন এ বিন্দুতে আমরা মোট শক্তির হিসাব করব। আমরা এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি আর গতিশক্তি হিসাব করব। এ বিন্দুতে বিভব শক্তি ইপি, আগেই বলেছি বিভব শক্তি ইকুয়াল টু বস্তুর ওজন ইন্টু উচ্চতা। বস্তুর ওজন ইন্টু উচ্চতা ইকুয়াল টু ওজন হচ্ছে এমজি, উচ্চতা এইচ। এ বিন্দুতে গতিশক্তি, নিশ্চয়ই এ বিন্দুতে গতিশক্তি শূন্য, অতএব এ বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ইকে, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। ইপি হচ্ছে এমজিএইচ, ইকে হচ্ছে শূন্য, ইকুয়াল টু এমজিএইচ। দেখা গেল এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি এমজিএইচ। বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি এমজিএইচ, তাই না? তো এবার আমরা এই বস্তুটাকে উপর থেকে নিচে ফেলবো। ধরো বস্তুটাকে উপর থেকে নিচে পড়তে দিলাম। কিছুক্ষণ পর বস্তুটা এক্স দূরত্ব পার হয়ে নিচের দিকে পড়তে থাকলো। এখন একটা জিনিস দেখো তো, যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব এক্স হয়, তাহলে বি বিন্দুর উচ্চতা নিশ্চয়ই এইচ মাইনাস এক্স, কারণ সম্পূর্ণটার উচ্চতা ছিল এইচ, আর এক্স পার হয়ে আসছে, তাহলে মাটি থেকে বি বিন্দুর দূরত্ব কত হচ্ছে? এইচ মাইনাস এক্স, তাই না? তো এই এইচ মাইনাস এক্স উচ্চতায় আমরা এখন বিভব শক্তি আর গতিশক্তি হিসাব করব। লক্ষ্য করো, বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু, দেখো তো আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু ওজন ইন্টু উচ্চতা। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো তো, যে ওজন হচ্ছে এমজি আর বি বিন্দুর উচ্চতা কত? এইচ মাইনাস এক্স। তাহলে এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। গতিশক্তি ইকে, আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যে কোনো ক্ষেত্রে গতিশক্তি সর্বদাই হাফ এম ভি স্কোয়ার। তো যদি আমরা এখানে হাফ এম ভি স্কোয়ার লিখি, হাফ এম ভি স্কোয়ার, দেখো তো কিভাবে এটা পরিবর্তিত হয়, একটু লক্ষ্য করো। হাফ এম, গতির সূত্র থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? গতির সূত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু আমরা এক্ষেত্রে এর পরিবর্তে লিখবো জি, কারণ আমাদের এখানে ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তখন এ ত্বরণ হিসাব করা হয় না, তখন পৃথিবীর আকর্ষণ বলের যে আকর্ষণ বলজনিত যে ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হিসাব করা হয়। তাহলে আমরা
এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করব। আর আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। এই কারণে আমরা জি এক্স ব্যবহার করব। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, বস্তুটা তো এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, তাই না? তার মানে তার আদিবেগ নিশ্চয়ই শূন্য। স্থির অবস্থান থাকলে সে আদিবেগ শূন্য হয়। তাহলে এখন দেখো তো, আমরা যদি এটা লিখি হাফ এম ইন্টু 0 স্কোয়ার প্লাস 2gx, তাহলে কি হবে? হাফ এম ইন্টু 2gx ইকুয়াল টু mgx, তাই না? তাহলে এ বিন্দুতে আমরা গতিশক্তি পেলাম mgx, আর বিভব শক্তি পেয়েছি mg ইন্টু h মাইনাস x। এবার আমি দুই শক্তির সমষ্টি বের করি, বি বিন্দুতে দুই শক্তির সমষ্টি বের করি। লক্ষ্য করো, বি বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ইকে। ইপি হচ্ছে mg ইন্টু h মাইনাস এক্স, ইকে হচ্ছে mgx। দেখো তো, আমি যদি এটা গুণ করি তাহলে কি হলো? mgh মাইনাস mgx প্লাস mgx, এই দুটো কাটা যাচ্ছে, ইকুয়াল টু mgh ইকুয়াল টু এ বিন্দুর মোট শক্তি। দেখো এখন কি দাঁড়ালো, জিনিসটা লক্ষ্য করো যে আমরা এ বিন্দুতে মোট শক্তি বের করেছিলাম mgh, বি বিন্দুতেও দেখা গেল মোট শক্তি mgh। তাহলে কি দাঁড়ালো? পরন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থায় এদের বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি হবে mgh। এখন যদি আমরা এই বস্তুটাকে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে আরেকটা সি বিন্দু নিয়ে হিসাব করি, তবু আমরা দেখতে পাবো যে এদের বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি mgh। তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি আর গতিশক্তি এর সমষ্টি সর্বদাই ধ্রুব থাকে, অর্থাৎ পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। তোমাদের প্রশ্নে প্রায় দেখা যায় যে এরকম চিত্র দিয়ে একটা বস্তুর ভর দেওয়া থাকে, এ বি সি বিভিন্ন বিন্দুও দেওয়া থাকতে পারে, আবার বিন্দু দেওয়া নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় চতুর্থ নম্বর প্রশ্নে থাকে যে বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা তোমাদের একদম কমন প্রশ্ন, বেশ কয়েক বছর আগে থেকেই এই প্রশ্নটা আসছে এবং এখনো চলছে। অর্থাৎ এ বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা, বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আবার অনেক সময় এ বি সি বিন্দু দেওয়া থাকে না, সরাসরি এইভাবে লেখা থাকে যে পরন্ত বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা কি করবা? ঠিক এই যে আমি যে পদ্ধতি শেখালাম ঠিক সেই পদ্ধতি অনুসরণ করবা। তবে এই যে এখানে বি বিন্দুতে মোট শক্তি করাইছি, এটার দরকার নাই। তো এখানে তোমরা এ বিন্দুতে কি করবা? এ বিন্দুতে বিভব শক্তি নিবা,
mgh। এ বিন্দুতে গতিশক্তি বের করবা 0, এ বিন্দুতে 2 শক্তি যোগ করবা, দেখবা একটা রেজাল্ট আসবে। তারপর বি বিন্দুতে বিভব শক্তি নিবা, বিভব শক্তি নিবা কত, বি বিন্দুর উচ্চতাটা বের করে নিবা। তার মানে বস্তুর ওজন ইন্টু ওজন হলো mg, আর উচ্চতা অর্থাৎ সম্পূর্ণ উচ্চতা থেকে এইটুক বাদ যাবে, অর্থাৎ এই বি বিন্দু কত দূরত্ব অতিক্রম করে আসছে সেইটুক বাদ যাবে সম্পূর্ণ উচ্চতা থেকে। তার মানে সহজেই বি বিন্দুতে বিভব শক্তি বের করা যাবে, ওজন ইন্টু উচ্চতা। তার মানে বিভব শক্তি ইকুয়াল টু এক কথায় mgx। বিভব শক্তি বিভব শক্তি হলো ওজন ইন্টু উচ্চতা, ওজন ইন্টু উচ্চতা। তার মানে mg ইন্টু h মাইনাস x, আর গতিশক্তি হলো mgx। গতিশক্তি যে আমরা এত কিছু করলাম এসবের কোনো কিছু দরকার নেই। অঙ্ক করার সময় গতিশক্তি সোজাসুজি লিখবা mgx, গতিশক্তিরই থাকবে, অর্থাৎ সূত্র একটাই mgx। 2 শক্তি দেখবা যে প্রথম যে শক্তি পাইছো, টোটাল শক্তি পাইছো, 2 শক্তির সমষ্টি পাইছো, দ্বিতীয়বার একই সমষ্টি পাবা। তখন তুমি লিখতে পারবা যে বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। একদম কমন একটা প্রশ্ন, এবং ইদানিং দেখা যায় এই প্রশ্নটা বোর্ড কোশ্চেনের মধ্যে প্রায় থাকে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল এটা। আগামী ক্লাসে আমরা কি করব, এর উপর বিভিন্ন অঙ্ক করাবো। আর মূলত আমরা জ্যামিতির উপর বিশেষ ক্লাস নেব, যেটা আমাদের 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আমি দেখেছি যে জ্যামিতিটা ছাত্ররা সোজাসুজি মুখস্থ করে, কিন্তু জ্যামিতি মুখস্থ করার বিষয় নয়। পরীক্ষা হলে এমনও দেখা গেছে যে কত নম্বর উপপাদ্য আসছে, 5 নম্বর, তখন সে মুখস্থ লিখে দিতে পারছে। কিন্তু যদি উপপাদ্যের সাধারণ নির্বাচনটা দেওয়া হয় তাহলে আর সে করতে পারবে না। ছাত্রছাত্রীদের মধ্যে এই মুখস্থের প্রবণতা যাতে না থাকে, তার জন্যই আমার এই উদ্যোগ। আমি জ্যামিতির উপর বিশেষ ক্লাস নেব, যাতে করে জ্যামিতি মুখস্থ করতে না হয়। 1 সেপ্টেম্বর ত্রিভুজ সূত্রের উপরে আমার ক্লাস থাকবে, এবং যেটা ছাত্রছাত্রীদের মধ্যে 95% ছাত্রছাত্রীরাই জানে না। আশা করি তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করবা এবং জ্যামিতির মূল সূত্রগুলো তোমাদের কাছে চমৎকার লাগবে বলে আমার বিশ্বাস। আমরা অনলাইনে যে ক্লাসগুলো নেব তার 2 ঘন্টা পরেই আমাদের ইউটিউব চ্যানেলে সবকিছু চলে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে 20 মিনিটস ক্লাসরুম। এই 20 মিনিটস ক্লাসরুমে আমাদের সব রকম শুধুমাত্র শিক্ষণীয় বিষয়গুলোই পাওয়া যাবে, অন্য কিছুই এখানে থাকবে না। আর আগামী এসএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষা হওয়া পর্যন্ত আমাদের আলোচনার বিষয় শুধু 10ম শ্রেণীর অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিষয় থাকবে। অন্য কোনো ক্লাস এই সময় পর্যন্ত আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব না। 2025 সালের পরীক্ষার্থীদের বিষয়গুলোই থাকবে এই সময়ের আলোচ্য বিষয়। আমরা আশা করি যে তোমরা এই অনলাইন ক্লাস থেকে কোনো কিছু বুঝতে অক্ষম হলেও ইউটিউবের চ্যানেলে ঢুকে ওইটা বারবার রিপিট করলেই তোমরা সেটা ভালো মতো ধরতে পারবা। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে।